আরজিকর কাণ্ডের 6 মাস আজ অভয়ের জন্মদিন। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন অভয়ের মা বাবা। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবে নিহত চিকিৎসকের পরিবারও। আজ দুপুর 3টায় কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে অভয় মঞ্চের তরফে। আর বিকেল 5টায় বিচারের দাবিতে আরজিকর মেডিকেলে মূল অনুষ্ঠান রয়েছে। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছে অভয়ের পরিবার এবং যতদিন না পর্যন্ত বিচার মিলছে ততদিন লড়াই চলবে জানাচ্ছে অভয়ের পরিবার। সব ঠিক থাকলে 31 পেরিয়ে 32-এ পা দিত নির্যাতিতা। তার জন্মদিনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু তার জন্মদিনটা কিভাবে কাটাতো সেই মেয়েটা, কি করতেন জন্মদিনে? ছোটবেলা থেকে জন্মদিনটা ছোট 1 বছর যখন বয়স তখন আমরা খুব বড় করে ওর জন্মদিন করেছিলাম। আমাদের ফ্যামিলিতে অন্নপ্রাশন নেই, তাই জন্মদিনটাই হয়েছিল একবারে বড় করে। তারপরে প্রত্যেক বছরই হতো, কিন্তু বড় করে হতো না। আমার শাশুড়ি ছিলেন ওর ঠাকুমা, ও নাম্মা বলে ডাকতো। ধান দুর্বা এবং পায়েস, আমার হাতের পায়েস, গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসতো। কখন আসবি, ওর বাবা আমি মিলে একটা নতুন জামা এনে রাখতাম, একটা কেক এনে রাখতো ওর বাবা, সেটা ওর খুব প্রিয় থাকতো। মানে অনেক কেক এমাররা নিয়ে আসতো বা সবাই মিলে কলেজে সবাই কাটতো, কিন্তু ওর বাবার কেকটা ওর স্পেশাল ছিল। এটা কাউকে দেবে না মা, এটা আমি একা একাই খাবো। এবছর জন্মদিনে ও আর আমাদের মধ্যে নেই। জন্মদিনে ও তো আর আমাদের মধ্যে নেই, তাই বাড়িতে পায়েস, ওই পায়েসটা হয়তো আমি আর কোনোদিনই বানাবো না। এবছর আমরা জন্মদিনে শোক ভুলে আন্দোলনে রাস্তায় থাকবো, প্রতিবাদে থাকবো। সমস্ত জনসাধারণকেও বলবো প্রতিবাদে থাকতে। এবং আমার মেয়ে গাছ খুব ভালোবাসতো, সবাইকে একটা করে গাছ লাগাবেন বাড়িতে। আমিও লাগাবো বাড়িতে একটা গাছ, প্রত্যেক বছরই লাগাই ওর জন্মদিনে। এবছর ও নেই, তাও লাগাবো। ও বলেই গেছিল মা একটা অরেঞ্জ কালার বেগনবেলিয়া গাছ, আমাদের নেই, সব কালার বেগনবেলিয়া আছে, একটা অরেঞ্জ কালার বেগনবেলিয়া কিনে এনেছি, 9 তারিখ আমি ওটা লাগাবো। কিন্তু ও আর আসবে না দেখতে। ওর ছোটবেলায় আমাদের যেমন একটাই লড়াই ছিল, ওর স্বপ্ন পূরণ করতে হবে, ওকে ডাক্তার ওর হওয়ার নিজেরই স্বপ্ন, সেটা পূরণ করতে হবে। তারপর এখন ও আর নেই, আমাদের এটাই থাকবে দাবি যে ওর ইচ্ছা ছিল মা আমার টাকা পয়সা চাই না, নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক আমার। সেইটা নামের পরে ডিগ্রি আর থাকবে কি না, নামটাই এখন মুছে গেছে পৃথিবী থেকে। আমাদের সেই লড়াইটা জারি থাকবে যাতে ওর নামটা পৃথিবীতে অক্ষত অবস্থায় স্বর্ণাক্ষরে আমরা রেখে যেতে পারি। এর জন্যই আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ আমাদের শেষ রক্তবিন্দু থাকবে। এবং আমি যখন ওই সেমিনার হলে ওর ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম মা তোকে যারা এরকম শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে তাদের আমি সুখে থাকতে দেব না, এবং যতদিন না তোকে বিচার দিতে পারবো আমি চুলো আঁচড়াবো না। তাই বিচার যতদিন না দিতে পারবো হয়তো শান্তিতে মরতেও পারবো না, তাই বিচার ছিনিয়ে আনার লড়াইতেই আমরা হয়তো বেঁচে থাকবো। আজ অভয়ের জন্মদিন। তার প্রত্যেক বছরের জন্মদিনটা নিশ্চয়ই অন্যরকম হতো, কিন্তু এবারে জন্মদিনটা একেবারে আলাদা। তার বাড়িতে, তার পরিবারে শুধুই একরাশ শূন্যতা, হাহাকার। এবং আজকে তার জন্মদিনের দিনেই তার মৃত্যুর বিচার চেয়ে পথে নামতে হচ্ছে তার পরিবারকে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে চন্দনদা? দেখো, এই অভিমত, তার মা বাবার যে বেদনা, এটা তো সার্বিকভাবে সারা বাংলা জুড়ে, বিশেষত কলকাতা বা একটা নির্দিষ্ট মানুষ, মানে মনুষ্যত্ব নিয়ে এটা নতুনভাবে কিছু বলার নেই। মানে এটা এতটাই হৃদয় বিদারক যে তার প্রথম জন্মদিন মৃত্যুর পর, এবং সেটা আমরা সকালবেলায় তার মার কান্নার শব্দ শুনছি। নতুনভাবে কি বলবো আমি জানি না এখানে কিছু বলার আছে কি না। আর আজকে উনি যে অনুষ্ঠানটা, মানে যে প্রোগ্রামটা করছেন, প্রোটেস্ট প্রোগ্রাম, আমি কৃতার্থ। তিনি মানে ওই রকম একটি জায়গা থেকে আমাকেও পার্টিসিপেট করবার আহ্বান জানানো হয়েছে এবং আমি যাব। প্রশ্নটা হচ্ছে যে আমরা সকলে মিলে যে
একটা শক্তি তৈরি করে এর বিরুদ্ধে লড়াই, এবং এই লড়াইটাই লড়তে হবে, এদের পাশে থাকতে হবে এখানে দল মত নির্বিশেষে সকলকে। সুতরাং এর মধ্যে একটা নতুন যে 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 মানসিকতা তৈরি করা প্রয়োজন, বিশেষত এই সমাজ ব্যবস্থাতে। এটা অন্তত প্রমাণিত হোক, আমরা শুরু করি এখান থেকে। অমৃতা। একেবারে মণিশঙ্কর দা, ইতিমধ্যে আমরা জানি যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তারপর সাজা ঘোষণা হয়েছে এবং এখনো আইনি লড়াই চলছে, কিন্তু তার পরিবার, অভয়ের পরিবার, তারা কিন্তু কোথাও আশ্বস্ত হতে পারছে না। তাদের মধ্যে এখনো বিচারের জন্য একই রকম হাহাকার। না দেখুন, এই ঘটনাটা যখন ঘটে, আমরা যখন প্যানেলে আসতাম প্রতিদিন, আমাদের বাড়িতেও খুব অশান্তি হতো যে এই ঘটনা নিয়ে একদম মুখ খোলা যাবে না, বলা যাবে না কিছু। আমরা একটা আইনজীবী হিসেবে বলতে পারি এই ঘটনাটাতে সবারই মনে নাড়া দিয়েছে, এবং এই ধরনের ঘটনা যারা ঘটছে না তা নয়। গতকালও আমি দেখেছি একটা নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনা বাগুইআটিতে ঘটেছে, কিন্তু একই ঘটনা। কিন্তু দেখুন, এইটা নিয়ে যতটা তোলপাড় হয়েছে অন্য ঘটনাগুলো ততটা তো হয়নি। যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যত আন্দোলন করুন, জন্মদিন পালন করুন, আপনি যে বক্তব্যগুলো দেখাচ্ছেন সেগুলো নিয়ে তো আমরা দ্বিমত পোষণ করে কোনো কথা বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি বিচারটা কিন্তু কোর্ট দেবে, এবং কোর্টের কতগুলো নির্দিষ্ট পেরিফেরির মধ্যে দেবে, কতগুলো ভাগ করা আছে কোন বিচারটা কোথায় হবে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, অ্যাপ্রোচের ভুল হচ্ছে, অ্যাপ্রোচের ধরনটা কিভাবে হবে সেটা নিয়ে হয়তো ভুল হচ্ছে, যার জন্য দেখবেন সুপ্রিম কোর্ট বললো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা মোটামুটি খারিজ করে দিয়ে আবার নতুন করে করতে বললো, পরবর্তীকালে হাইকোর্টে করতে বললো। ফলে আমার কথা হচ্ছে নির্দিষ্ট পথে যদি না এগোনো যায়, এরকম করে একটা সুশীল সমাজ বা সাধারণ মানুষ আওয়াজ তুলতেই পারে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আলটিমেটলি বিচার পাওয়াটা কিন্তু খুব কঠিন যদি নির্দিষ্ট পথে না হাঁটা হয়। সেই পথে হাঁটছে বলে আমি যতটুকু আইনের ব্যাখ্যাটা বুঝি ততটা বুঝছি যে সেই নির্দিষ্ট পথে হাঁটাটা কিন্তু হচ্ছে না। এবং অভয় পরিবার তারা কিন্তু বলছেন যে এই আইনি লড়াই চলবে যতদিন না পর্যন্ত মেয়েকে ধর্ষণ খুনের বিচার মিলছে, ততদিন পর্যন্ত লড়াই চলবে মেয়ের জন্মদিনে। এটাই সব থেকে বড় অঙ্গীকার সন্তান হারা মা বাবার। আর কি বলছেন তারা, শোনাবো। বিভিন্ন জায়গায় মিছিল হবে এবং আমরা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার আরজিকর যে মিছিল আছে ওখানে যোগ দেবো, কিন্তু আমরা শ্যামবাজার পর্যন্তই আসবো, আরজিকর পর্যন্ত যাবো না আমরা। না, আরজিকর নামটা শুনলেই এখন ভয় লাগে। যে কলেজটায় চান্স পেয়েছিল বলে আমার মেয়ে সেদিন খুব খুশি হয়েছিল, বলেছিল মা তুমি খুশি হয়েছি তো আমি আরজিকরে চান্স পেয়েছি। সেদিন আমি ওর বাবা ও খুব খুশি হয়েছিলাম। এখন মনে হয় যেন আরজিকরে যদি ভর্তি না করতাম হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। এখন মনে হয় ওই আরজিকর ঘাতক আরজিকর। এখন মনে হয় আমার মেয়েটা যদি ওখানে না ভর্তি করতাম খুবই ভালো হতো। হয়তো আমার মেয়েটা কল্যাণীতেও ভর্তি করে দিয়েছিলাম, গাইনিতে, কিন্তু ওর গাইনিটা ভালো পছন্দ ছিল না, সেই জন্য আবার এখানে করেছিলাম। আমরা থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাইনি, হয়তো অন্য জায়গায় পেতাম। আমরা জানতাম না যে আরজি করে। জন্মদিনের দিন আপনাদের শপথ যে এই লড়াই আরো দূর পর্যন্ত চলবে। আমাদের শপথ, আন্দোলন যত দিন চালাতে হয় চালাবো, কিন্তু বিচার আমরা ছিনিয়ে আনবো। এবং ওর এই জন্মদিনে প্রথম ও নেই, তাই সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, সমস্ত জায়গার সরকারি বেসরকারি সব জায়গায় তা ওর জন্মদিনে যেন মোমবাতি জ্বলুক, এটাই ওর জন্মদিনের উপহার হোক। জন্মদিনের দিন ও তো বাইরে কখনো থাকতো না, মানে বাড়িতে তো আসতোই। আর বাড়িতে রাত্রে থাকতোই, বাড়িতে দিনের বেলা বাড়িতে থাকতো না, কিন্তু রাতে বাড়িতে আসতো। এই একটা জন্মদিন যেদিন ও বাড়ি থাকবে না, এই একটা দিন কেন, এরপরে যতদিনই আমরা বেঁচে থাকবো, যতবারই জন্মদিন আসবে ও ছাড়াই আমাদের কাটাতে হবে। ও আর তো কোনোদিনই ফিরে আসবে না আমাদের কাছে। এবং সেদিন যেদিন ও বাড়ি থেকে ডিউটি বেরিয়েছিল সেদিনও তো ভাবেনি, সেদিন ওর বাবার সঙ্গে দেখাই হয়নি সারাদিন। সেদিন তো ও ভাবতে পারেনি যে মা বাপির সঙ্গে আর দেখা হবে না। সেদিন কত কষ্ট পেয়েছে, যন্ত্রণায় হয়তো কত মা বাপি করে কেঁদেছে। আমরা তো কিছুই করতে পারিনি ওর জন্য। মাত্র 31 বছর বয়সেই চলে গেছে মেয়েটা, কিন্তু তার বাবা এবং মা প্রতিদিন রাস্তায় নেমে লড়াই চালাচ্ছেন যাতে তার বিচার হয়। তারা বিশ্বাস করেন যে এখনও বিচারের অনেক কিছু বাকি, অনেক কিছু অজানা তথ্য এখনও জানতে বাকি দেশের মানুষের। কারা মারল তাকে, কেন মারা হলো, কতজন ছিলেন, কোথায় খুন করা হয়েছে, অনেক প্রশ্ন
কিন্তু এখনো পর্যন্ত তার উত্তর মেলেনি। তাই জন্মদিনের দিন সকাল থেকে আবার নতুন করে আন্দোলনের শপথ নিয়ে রাস্তায় নামবেন রাজ্যবাসী, সঙ্গে থাকবেন তারাও। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পঙ্কজদা, আপনি শুনলেন যে তাদের গলায় এখন একটা আক্ষেপের সুর যে এই আরজি করে ভর্তি না করলেই হতো। আরজি করে রাজ্যের অন্যতম প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই আরজি কর সম্পর্কে এরকম একটি ভয়ের বাতাবরণ, এবং শুধুমাত্র যে তাদের মনে তাই নয়, আমাদের প্রত্যেকের মনে। বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা অত্যন্ত দুঃখের, লজ্জার এবং মাথা নত করে দেওয়া। মৃত্যুদিন আসে জন্মদিনের আগে, আজকে আমরা সেটা দেখছি। আমাদের আজকে মনে হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার বারবার সেই লাইনটাই মনে পড়ে, আর কত পথ হাঁটলে পরে মানুষ সে মানুষ হবে। এই অদ্ভুত একটা আধার আমরা যখন এইরকম একটা অবস্থা দেখছি, তখন বারবার মনে হয় ভেঙে পড়লে হবে না। এটা মনে রাখতে হবে যে একটা প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত অবস্থায় এই নির্লজ্জ নির্মম ঘটনাটা ঘটেছে, আর কেউ বা কারা কিছু একটা আড়াল করার চেষ্টা করছে। এই পর্দাটা ওঠানো দরকার। সত্যিটা কি করে হবে না, আমি বলছি ইনভেস্টিগেশন করছে তো সিবিআই, সে তো টোটালি ফেলিওর। এইবারে কিভাবে তারা পাবে? আন্দোলন করে পাবে, জন্মদিন করে পাবে, কেঁদে পাবে? আমি বলছি কিভাবে বিচারটা পাবে সেটা বলুন। বিচারটা এই আন্দোলন করে হবে না, কোর্টের থেকে হবে। আমি কোনো কারোর সঙ্গে ঠিক কথাটা বলুন, না হলে ঠিক কথাটা তো মানুষ বুঝবে। ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে পুরোটা। সেটা ঠিক না হলে বিচারটা পাবে কি করে? না না, এটাও তো সিবিআই নেগলিজেন্সি কথাটা বলুন। ঘটনা হয়েছে সেটা বলতে গেলে তো একদিন চলে যাবে। না না, সিবিআই নেগলিজেন্সের কথাটা বলুন না। কেন এই রকম একটা পরিস্থিতি তৈরি করা হবে ইনভেস্টিগেশনে? কেন পুরো বিষয়টাকে ইনট্যাক্ট রাখা হয়নি? ইনভেস্টিগেশন হবে কি করে? সিবিআই কোথায় পারলো? সিবিআই ইনট্যাক্ট রাখেনি, সেটাকে থেকে গ্রেফতার করতে পারলো? পশ্চিম বাংলার বেশিরভাগ মানুষ জানে তদন্তের একাধিক জায়গা, সেখানে একাধিক প্রশ্ন রয়েছে, কিন্তু প্রশ্ন একটাই যে এই পরিবার যে বিচারের দাবিতে তারা হাহাকার করছেন, সেই বিচারটুকু তারা পাবেন তো? আরজি কর কাণ্ডে প্রথম সারিতে থেকে যারা প্রথম থেকে নেতৃত্ব দিয়েছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এর আগেও আমরা দেখেছি একাধিক জুনিয়র চিকিৎসক তাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছে। সেটা কিঞ্জল নন্দ হোক কিংবা আশফাকুল্লাহ নাইয়া, যার বাড়িতে একেবারে বিশাল পুলিশ বাহিনী পর্যন্ত চলে গিয়েছিল। এবং এবারে দেখা যাচ্ছে যে 7 জন চিকিৎসক, তাদেরকে নোটিশ পাঠানো হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে 5,000 টাকা দিয়ে রসিদ না পাওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে নোটিশ পাঠানো হলো। চন্দনদা, দেখো, এখানে একটা প্রক্রিয়া চালু আছে এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে 9 তারিখ অগস্ট মাসে যখন দুর্ঘটনাটা ঘটে, তার পরবর্তী সময় আমরা প্রথম 4 দিন দেখেছি, তারপরে সিবিআইকে দেখেছি। দেখো, অভিমুখ তৈরি করা, মানুষের আস্থা তৈরি করা এমন একটি ঘটনাও কিন্তু ঘটেনি। একটু আগে যখন ওর বাবা মাকে দেখাচ্ছিলে, ইনফ্যাক্ট তাদের কথাগুলো আর্তনাদ, সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। এবং উল্টো দিকে দাঁড়িয়ে এই ডক্টরসরা যারা আপ্রাণ চেষ্টা করছেন এটাকে আনার্থ করবার জন্য, অর্থাৎ এই মুভমেন্ট থেকে, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্নভাবে মানুষের মধ্যে একটা সেন্সেশন তৈরি করা, তখন তাকে বাধাপ্রাপ্ত করবার জন্য সচেষ্ট বা প্রক্রিয়াতে যুক্ত কারা? দেখো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, প্রতি মুহূর্তে একটা বাধা তৈরি করবার যে একটা হার্ডশিপ তৈরি করবার যে প্রচেষ্টা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা খুব স্বাভাবিক যে এই হার্ডেলটাও এদের লড়তে হচ্ছে। মানে শুধুমাত্র বিচারের দাবি নয়, বিচারের যে প্রক্রিয়া তার প্রতিটা মুহূর্তে বাধাপ্রাপ্ত হওয়া, সেটাও কিন্তু তাদের লড়াই লড়তে হচ্ছে। রাজ্য পুলিশের জনৈক কেউ কোনো এফআইআর করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ এন্টায়ার ঘটনাটাকে একটা ডাইভার্সন তৈরি করো এবং আলটিমেটলি এই যে ফোর্স, যে স্পিরিট, সেটাকে নষ্ট করো, এরকম একটি প্রক্রিয়া তো আছে। মণিশঙ্কর দাস, শুধুমাত্র 5,000 টাকা দিয়ে রসিদ না পাওয়ার অভিযোগ এবং তার ভিত্তিতে 7 জনকে নোটিশ পাঠিয়ে একেবারে তলব করা হচ্ছে। এর আগেও কিন্তু পুলিশের বিরুদ্ধে একই রকম অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল। না, যে কথাগুলো বলছি চন্দনদা, এগুলো নিয়ে তো কোনো ডিবেট করার জায়গা নেই। আমি বলছি যে যা কিছু হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে। দেখুন, আন্দোলনটাকে যে ডাক্তাররা করেছে, এটাকে কেউ কোনো ব্যক্তিগতভাবে আমি কোনো ক্রিটিসাইজের জায়গায় নেই,
কিন্তু ব্যাপারটা হচ্ছে আন্দোলনটা যখন শুরু হচ্ছিল, আপনি দেখবেন কিঞ্জল নন্দ এরা, দেবাশিস তো পরে এসছে, অনিকেত মাহাতোরা যখন শুরু করেছিল, প্রথম দেখবেন যে চাওয়ালা চা দিয়ে যাচ্ছে, কেউ জল দিয়ে যাচ্ছে, মানে মানুষ, জনসাধারণ, বিভিন্ন বাড়ির থেকে সাধারণ মানুষ এই আন্দোলনটাকে সাপোর্ট করে তারা হেল্প করেছে। তাহলে এটাই যদি তাদের ফোকাস হয়, তাহলে কোটি কোটি টাকা এখানে কালেকশন করার জায়গাটা কোথার থেকে আসছে? আর যদি কালেকশন করেই করবে, তাহলে এরকম বলার কি আসছে যে আমাদের আন্দোলনটা একদমই মানে নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, সেখানে মানুষ কেউ চা দিয়ে যাচ্ছে, কেউ খাবার দিয়ে যাচ্ছে, কেউ জল দিয়ে যাচ্ছে, এইভাবে আমরা আন্দোলনটা করছি। ফলে যেখানে কোটি কোটি টাকা কালেকশনের ব্যাপার আছে, সেখান থেকে যদি কেউ অভিযোগ করে, সে তাদের পোস্ট করে ট্রান্সপারেন্সি দেখানোর জন্য বুঝিয়ে দেওয়া দরকার সত্যি সত্যি তা হলো কিসের খরচ। কিন্তু এখানে আপনি বলুন ৫,০০০ টাকা দিয়ে রসিদ না পাওয়ার অভিযোগ, সেই জন্য কি মানে ৭ জনকে নোটিশ পাঠিয়ে তলব করা? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম তৎপরতা দেখা যায় তো পুলিশের তরফে? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শয়ে কোটি টাকা পাওয়া গেছিল, কেউ কিন্তু ১০ কোটি টাকা দেখিয়ে বলেনি, এই ছোটর থেকেই কিন্তু বড়টা হয়েছিল। ফলে ৫,০০০ টাকাটা ফ্যাক্টর নয়, ইস্যুটা ফ্যাক্টর। তাই কি ৫,০০০ টাকাটা ফ্যাক্টর নয়? না, বিষয়টা হচ্ছে যে আমার তো মনে হচ্ছে যে একজন ডাক্তার কর্মক্ষেত্রে সর্বোচ্চ অসম্মানিত হলেন, তার মৃত্যু ঘটলো, তার থেকেও ৫,০০০ টাকা কে তুলেছে সেটা হচ্ছে বড় বিষয়। কেন মানে কিছু তোলা যাবে না? না না, মৃত্যুর জন্য যিনি বলছিলেন যে আমি প্রতি মুহূর্তে মনিটর করছিলাম, কি মনিটর করছিলেন? সেটাকে আনার্থ করার জন্য না সেটাকে কবর দেওয়ার জন্য? কোনটা? আবারও বলছি, আপনি র‍্যানসাক করার পরে হাসাব করার তাদেরকে অ্যারেস্ট করুন না, যারা র‍্যানসাক করেছে তাদেরকে অ্যারেস্ট করুন। র‍্যানসাক করার জন্য প্রকৃত দোষীকে চিহ্নিত করা যাচ্ছে না, যারা র‍্যানসাক করেছে তাদেরকে চিহ্নিত করা যেতে পারে। কার ইঙ্গিতে করেছে বলবেন? যারা ঝামেলা, একেবারে আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৭ সদস্যকে তলব করলো বিধাননগর পুলিশ, এবং এখন প্রশ্ন উঠছে এটাই যে বারে বারে জুনিয়র চিকিৎসকদের তাদের এইভাবে তলবের মুখে কেন পড়তে হচ্ছে? আলোচনার জন্য সময় একেবারে শেষ। যারা ছিলেন প্রত্যেকে অনেক ধন্যবাদ জানাবো। অন্যান্য খবর নিয়ে ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।